নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, দেখুন এই এসআইআর এর যে লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট, সেখানে আমরা দেখেছি অনেক জায়গায় মতুয়াদের নাম বাদ। এবারে মতুয়াদের নাম যে বাদ, তাতে তো একটা আশঙ্কা দানা বাঁধছে। ও তাদের যদি নাগরিকত্বই প্রশ্নের মুখে পড়ে তাহলে তো সমস্যা। এবার তাই সিএ দাওয়াই হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে। এসআইআর এর যে ক্ষোভ, তাতে সিএ দাওয়াই। কেন্দ্রের আরো জোর এই মতুয়াদের নাগরিকত্ব বাস্তবায়নে। তারা দুটো এম্পাওয়ার্ড কমিটিও করছে। আসুন এই বিষয়ে আরো ডিটেলে জানি, আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুবেলা, দেখো, এম্পাওয়ার্ড কমিটি রাজ্যে আগে ছিল এবং গত 20শে ফেব্রুয়ারি আরও একটি এম্পাওয়ার্ড কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গঠন করা হয়েছিল। কিন্তু এবার আরও দুটো অতিরিক্ত এম্পাওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেই অনুযায়ী তারা ঘোষণা জানিয়েছেন। এবার এই এম্পাওয়ার্ড কমিটি কিন্তু একই রকমভাবে পুরনো এম্পাওয়ার্ড কমিটি যেভাবে কাজ করতো, অর্থাৎ জেলা থেকে যে নাগরিকত্ব পাওয়ার জন্য যে আবেদনগুলি জমা পড়ছে এবং যে নথি জমা পড়ছে সেগুলির ভেরিফিকেশন, আবেদনগুলি খতিয়ে দেখা এবং নাগরিকত্ব দেওয়া, এই কাজটি করবে নতুন এম্পাওয়ার্ড কমিটি। অর্থাৎ এখানে এবং এই এম্পাওয়ার্ড কমিটির মাথাতেও থাকবেন একজন যিনি নাগরিকত্ব অথবা আদমশুমারি বা জনগণনার দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। তিনি এই এম্পাওয়ার্ড কমিটির মাথায় থাকবেন। এছাড়াও এফআরআরওর সদস্যরা থাকবেন, রাজ্যের প্রতিনিধিরা থাকবেন, তারা সবাই অ্যাজ এ মেম্বার এই কমিটিতে থাকতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আরও দুটি অতিরিক্ত কমিটি কেন? এর পেছনে রাজনৈতিক কারণ খুঁজে পাচ্ছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের বক্তব্য যে যেহেতু সামনে বাংলা নির্বাচন রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা গিয়েছে যে চূড়ান্ত যে ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি রিলিজ হয়েছে, সেই ভোটার তালিকায় প্রচুর মতুয়াদের নাম আছে এবং সেখানেই মতুয়া ভোটের উপর একটা প্রভাব পড়তে পারে, তার কারণ তাদের নাগরিকত্ব না মেলায় এই পরিস্থিতিতে পড়তে হয়েছে, এরকম একটা ধারণা তাদের মধ্যে প্রসারিত হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে কি মতুয়া মন জয় করতেই এই পদক্ষেপ, সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। রুমেলা, বেশ, আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তারা বলছে বিজেপি যা বলে তা করে না। আমার দরকার হচ্ছে বাংলার মানুষের নাগরিকত্ব পাওয়া, যারা জেনুইন নাগরিক তাদের পাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে একটাই কথা বলে আসছেন, শান্তনুর মতো লোক যে বিজেপির এমপি, তাকে পর্যন্ত গলা শুকনো করে করে বলতে হচ্ছে খুব দুঃখের কথা মতুয়াদের নাম বাদ গেল। ওদের যাকে ভোট দিয়েছিল, যার হয়ে তারা তিনি দাঁড়িয়েছিলেন, তিনি আজ দুঃখ প্রকাশ করছেন, কারণ বিজেপি যা বলে তা করে না। সুতরাং কোথাও গিয়ে তৃণমূল তারা এই যে বক্তব্য, কেন্দ্রের আরো জোর দেওয়া মতুয়াদের নাগরিকত্ব বাস্তবায়নের এই জায়গাটা তারা কিছুতেই মানতে চাইছেন না। আসলে এই নিয়ে কথা বলি, বিজেপি নেতা মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন সঙ্গে। দেবজিৎ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। যে কথা শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে মতুয়া মঞ্জয়ের চেষ্টার কথা ভাবা হচ্ছে ঠিকই, কিন্তু তার বাস্তবায়ন অধরাই থেকে যাবে। ক্রমসূত্র মতুয়া এবং সহ সমস্ত উদ্বাস্তু বাংলাদেশি হিন্দুদের যারা কিনা অত্যাচারিত হচ্ছেন ধর্মীয় কারণে মুসলমানদের দ্বারা, বাংলাদেশের মুসলমানদের দ্বারা, যারা পালিয়ে আসতে দেশে বাধ্য হচ্ছেন, তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি ভারত সরকারের। সেদিন থেকে দেশভাগ হয়েছিল, সেদিন থেকে গ্যারান্টিটাই দেওয়া ছিল। কেউ তাতে সেই গ্যারান্টির দিকে তাকায়নি, কোন সরকার ভালো করে তাকায়নি। বিজেপি সরকার প্রথম এসে মোদীজির সরকার সেই গ্যারান্টি বাস্তবায়িত করেছেন সিএ এর মাধ্যমে, এবং সিএ এর মাধ্যমে সবাই এটা পাচ্ছেন। যারা এই নাগরিকত্ব পেতে পারতেন তাদেরকে তৃণমূল বিভিন্ন সময় বিভ্রান্ত করেছিল। আপনাদের বোধহয় মনে থাকবে, গেলে নাকি কোন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, যদি কেউ সিএ এর অ্যাপ্লিকেশন করে ধরে ধরে জেলে ভরে দেওয়া হবে, এটা মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে তাদের উত্তর দিতে হবে কেন এরকম হয়নি। বিজেপি মতুয়া, নমশূদ্র সহ সমস্ত উদ্বাস্তু হিন্দুর সঙ্গে আছে, একমাত্র বিজেপি আছে। সবাই নাগরিকত্ব পাবেন। দেখুন, বারবারই সব রাজনৈতিক দল মতুয়াদের ভোটটা টানতে চায়। বিজেপির একটা বড় সংখ্যক ভোট ব্যাংক এই মতুয়ারাই, কিন্তু দেখা গেল 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বেরোলো তাতে অধিকাংশ মতুয়াদের নামই বাদ। আর এই নিয়ে দরজা শুরু।
এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ, যেমন উত্তর 24 পরগনা এবং নদিয়া। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর 24 পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ 33,979, বনগাঁ দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। आप एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। এদের প্রত্যেককে ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মতুয়া সমাজ তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে। বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। নিউজ 18 বাংলা। 2009 থেকে তাদের ভোটার কার্ড রয়েছে, কিন্তু 2026-এ এসে তাদের নাম তালিকা থেকে বাদ গেল। একজন দুজন নয়, একই পরিবারের 15 জনের নাম বাদ গেল নদিয়ার কল্যাণীতে। অত্যন্ত আশঙ্কায় রয়েছেন তারা, আতঙ্কে রয়েছেন তারা। তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, নথি দিয়েছেন তারা, কিন্তু তারপরেও কি করে নাম বাদ গেল এই নিয়ে তাদের মনে দোলাচল রয়েছে। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো, কল্যাণী বিধানসভার 113 নম্বর বুথ, এইখানকার যে ভৌগোলিক অবস্থান, তারা হচ্ছে কল্যাণী শহর থেকে কিছুটা দূরে হলেও একেবারে গঙ্গার তীরবর্তী এলাকায় তাদের এই অবস্থান রয়েছে। একটা সময় তারা ভোটার ছিলেন হুগলি জেলাতে, কিন্তু দীর্ঘ 28 বছরের বেশি টালবাহানার পরে, দুই জেলার টালবাহানা, হুগলি এবং নদিয়ার টালবাহানার পরে 2009 সালে নদিয়া জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন উদ্যোগ নিয়ে এই এলাকার ভোটার নাগরিকদের ভোটার তালিকায় নদিয়া যে তালিকা, সে তালিকায় অন্তর্ভুক্ত করে। সে 2009 সাল থেকে তাদের কাছে ভোটার কার্ড, অর্থাৎ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নদিয়া জেলার। কিন্তু এবারে যে এসআইআর হলো, সেই এসআইআর এখানকার বাসিন্দাদের, অধিকাংশ বাসিন্দাদের তাদের শুনানির জন্য ডাকা হয়। কিন্তু দেখা গেছে এই রাজকুমার মাহাতোদের পরিবার তারাও শুনানিতে হাজির হন, এবং নতুন এবং পুরনো যারা বয়স্ক ভোটার রয়েছে প্রত্যেকেরই কিন্তু শুনানি হয়। দেখা গেছে যে চূড়ান্ত যে তালিকা প্রকাশের, তাতে পুরো পরিবারের 15 জন সদস্যের নাম বাদ গেছে। এর মধ্যে 90 বছরের বৃদ্ধাও রয়েছে এবং 18 থেকে 22 বছরের যুবকরাও রয়েছে যারা নতুন ভোটার, তাদের নামও বাদ গেছে। কারণ তারা যে নথি জমা দিয়েছিল, তাদের কাছে কিন্তু 2002 সালে কোনো নথি ছিল না। তবে তারা যে একটা সময় 1986 সালে তারা বলাগড় বিধানসভায় ভোট দিয়ে হুগলি জেলায়, সেই নথি তারা সাবমিট করেছিল, এবং সেই সাবমিট করার পর তাদের নাম বাদ যায়। কিন্তু তাদের যেটা বক্তব্য,
যে 2009 সালে নির্বাচন কমিশন তাদের নাম তোলে, কিন্তু তারপরেও কি করে এই কমিশন তাদের নাম বাদ দেয় সেই নিয়ে কিন্তু তারা কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। কারণ একই পরিবারের 15 জন সদস্যের নাম বাদ যাওয়াতে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং নতুন করে তারা কি করবে সেই ভাবনা তারা খুঁজে পাচ্ছে না। তারা দাবি করছে যে যেহেতু নির্বাচন কমিশন 2009 সালে তাদের নাম তুলে দিয়েছিল। বেশ, টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। এখানে আমরা বাপ দাদারা অনেক দিন আগে থেকেই থাকছে, 100 বছর আগে থেকে থাকছে। লিস্টে দেখছি যে আমার নাম বাদ। এখন আমরা কি করতে পারবো? আবেদন করবো, আবার সরকারি ডিএম এর কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে আমরা তো এতদিন ধরে আছি, যখন কল্যাণী পৌরসভা হয়নি তার আগে থেকে আমরা বসবাস করছি এখানে। ভাবুন একবার যে যাদের নাম তালিকায় নেই, যাদের নাম তালিকায় বিচারাধীন, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আর সেই আতঙ্কেই আত্মহত্যার অভিযোগ। দেখাবো ইন ডিটেল একটা ছোট্ট ব্রেকের পর। বিরতির আগে যে কথা আপনাদেরকে বলছিলাম যে বিচারাধীন নাম রয়েছে তালিকায় এবং সেই আতঙ্কে আত্মঘাতী এক মহিলা, মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা, বয়স 43 বছর, তালিকায় বিচারাধীন আতঙ্কে আত্মহত্যা, শুনানিতে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার দাবি, কিন্তু তারপরেও এসআইআর এর পর প্রথম তালিকায় বিচারাধীন হিসেবে নাম। কথা বলবো, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, হিয়ারিং এ ডাক পেয়েছিলেন, সেখানে নথিও জমা দিয়েছেন যেমন দাবি করা হচ্ছে, কিন্তু তারপরেও নাম বাদ গেলই বা কেন? স্থান এবং আত্মহত্যা করেন চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। এই যে নির্বাচন কমিশনের গত 28 তারিখে প্রকাশিত তালিকা, এখানে আন্ডার জুডিকেশন হিসাবে নাম নথিভুক্ত থাকা হাজেরা বিবি, তার মৃত্যু, আর তার মৃত্যুতেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রামের শীতলপুর গ্রাম এই এলাকায়। পরিবারের দাবি যে যখন তার নাম এইভাবে আন্ডার জুডিকেশন হিসেবে আসে, তারপর থেকে মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। পরিবারের লোকজন তাকে চেষ্টা করছিলেন যে এখনো আশা করার কোনো ব্যাপার নেই, কারণ এখনো তার নাম আবার তালিকাভুক্ত হওয়ার বা তালিকায় থাকার এই আন্ডার জুডিকেশনের এই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিবার জানাচ্ছে যে মানসিকভাবে যে ভেতরে এতটা ভেঙে পড়েছিলেন এমনটা তার আন্দাজ করতে পারেননি, এবং এই মহিলা হাজেরা বিবি যে বিষে আত্মঘাতী হয়েছেন তার পিছনে এই আতঙ্ক কাজ করেছে, এমনটাই পরিবারের দাবি। পরিবারকে সমবেদনা জানাতে হাজির হন তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক, রাজ্যের প্রতিমন্ত্রী কাজমুল হোসেন। তিনিও এই ব্যাপারে সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষোভ উগড়ে দেন নির্বাচন কমিশন আর বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি। তবে এই পরিবারের লোকজন যেটা বলছেন যে হাজেরা বিবি যে নোটিশ পেয়েছিলেন সেখানে তাকে নাকি বলা হয় যে তার তিনি যাকে বাবা মা বলেছেন তার একই বাবা মা বলেছেন আরো অনেকজন, সেক্ষেত্রে তাকে হাজিরাতে যেতে হবে, এই নিয়ে নাকি সমস্যা। তখন দেখছে কি তার নামটা ভোটার লিস্টে উঠেনি, তখন সেই একাই রাত্রে বিষ খেলেছে। সেই দুঃখে আমি কি করবো, আমাকে নিয়ে চলে যাবে, ক্যাম্পে মেরে দিবে, মেরে ফেলে দিবে, এই ভয়ে তখন বিষ খাইয়া নিয়েছে। এসআইআর এর আতঙ্কে তার যে নাম উঠেনি, তার আতঙ্কে সে হঠাৎ করে রাত্রে বিষ খেয়েছিল এবং হাসপাতালে ভর্তি করলো। হাসপাতালে ভর্তি করার পর সে মারা গেছে, অথচ সমস্ত কিছু ডকুমেন্ট তারা দিয়েছে জমা, তা সত্ত্বেও বিচারাধীন কেন? মানুষকে হয়রানির শিকার করছে, মানুষের মৃত্যুর মিছিল যে শুরু করেছে, এটা একটা লজ্জাজনক ঘটনা। এসআইআর আতঙ্কে মৃত 2 জন এবং তাদের নাম বিচারাধীন ক্যাটাগরিতে। ভাবুন একবার, এর আগে যখন এসআইআর আতঙ্কে দিকে দিকে মৃত্যুর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেই সময় যে ঘটনা ঘটে তারপরও আমরা দেখতে পাচ্ছি এই 2 জনের নাম, মৃত 2 জনের নাম রয়েছে বিচারাধীন তালিকায়। গোয়ালপুকুরের এসআইআর আতঙ্কে আগে মৃত 2, ভোটার তালিকায় বিচারাধীন মৃত 2 জন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব গোলাম রব্বানি। কথা বলবো, প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, এসআইআর আতঙ্কে 2 জন মারা গিয়েছে, তারপরও তাদের নাম বিচারাধীন তালিকায়, অদ্ভুত বিষয়। এবং মন্ত্রী গোলাম রব্বানির একটাই অভিযোগ যে যারা মারা গেছে এসআইআর আতঙ্কে, কিন্তু মরেও তারা শান্তি পেল না। কারণ মূলত কথা হচ্ছে এই এসআইআর কারণ কিন্তু এক প্রকার কিন্তু ভোটারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল, এবং এই আতঙ্কে গোয়ালপুকুরে অনিল সিংহ এবং
যেহেতু নিশা নামে এই দুজনের কিন্তু মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যু হওয়ার পরে কিন্তু একবারে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং এই মৃত্যুর কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু তুলেছিলেন এই রাজ্যমন্ত্রী গোলাম রাব্বানি। তবে দেখা গেছে যে এসআইআর এর যখন হিয়ারিং শেষ হওয়ার পরে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোয় সেই ভোটার লিস্টে কিন্তু তাদের এই দুজনের নাম কিন্তু এই আর্জেন্ট যেটা বিচারাধীন বলা হয় এবং বিচারাধীন তালিকা রয়েছে এবং এতে কিন্তু বিচারাধীন তালিকায় ভোটার লিস্ট দেখার পরে কিন্তু মন্ত্রী কিন্তু সরাসরি একবারে অভিযোগ তুলেছেন এই নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন যে তারা যে মারা গেছে, মারা যাওয়ার পরে কিন্তু তারা কোনো রকমের কিন্তু শান্তি পেল না। ওকে অনিল সিংহ 60 বছর বয়স ছিলেন ওনার, উনি আতঙ্কে মারা গেছিলেন। আজকে উনি জীবিত থাকলে আর আবার ওর নামটা এডজুডিকেশনে এসছে। তারপরে আবার দেখলাম জৈতুন নিসা, উনিও লাইনে মারা গেছিলেন, ওনারও নাম এডজুডিকেশনে চলে আসছে। এর মানে ওরা যে ডিপ্রেস আগে হয়েছিল আজকে প্রমাণ হয়ে গেল কি এই মৃত্যুর দায়ী একমাত্র জ্ঞানেশজি, ইলেকশন ইসি অফ ইন্ডিয়া, মোদিজি আর অমিত শাহজি। আর এদিকে বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ, লিস্টে নেই রাকেশ চট্টরাজের নাম। তিনি সেখানকার বাঁকুড়ার বিজেপির মণ্ডল সভাপতি। রাকেশ চট্টরাজের নাম বাদ, কেন বাদ জানবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রকাশ হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে এই যে রাকেশ চট্টরাজ যে বিজেপির মন্ডল সভাপতি রয়েছেন তার নাম বাদ হয়েছে এবং সেই কারণে তিনি বিডিও অফিসে যে বিক্ষোভ দেখাচ্ছেন। তার দাবি যে তার বাবা মায়ের নাম রয়েছে, 2002 লিস্টের নাম রয়েছে, গত লোকসভা ইলেকশনে তিনি ভোট দিয়েছেন, তারপর কিভাবে তার নাম ডিলিট হতে পারে। এই যে ডিলিট করা হয়েছে তিনি দাবি তুলছেন যে শাসক দলের মদতে প্রশাসনের এক অংশে এই ডিলিটের কাজ করেছে এবং অবিলম্বে তার নাম তাকে ভোটার লিস্টের যে চূড়ান্ত তালিকা রয়েছে সেখানে তুলতে হবে, নচেত তিনি বৃহত্তর আন্দোলনে যাবেন এমনটা দাবি করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি করছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই, সবকিছুই একটা নাটক। যখন তৃণমূল কংগ্রেস বারবার বলছিল যে বৈধ ভোটারের নাম বাদ হচ্ছে তখন কিন্তু বিজেপি মাঠে দাঁড়ায়নি। এখন যখন নিজেদের নামই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ হয়েছে তখন এগুলো সবই নাটক করছে। অ্যাকচুয়ালি তাদের যারা করা উচিত সেটা হচ্ছে নির্বাচন কমিশনে যাওয়া, বিডিও অফিসে কখনোই এই পক্ষে। বাঁকুড়া 1 নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে, এই জন্য এখানেই সুবিচারের আশায় বসেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল যদি তাদের থেকে থাকে তারা সংশোধন করুন। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার 7 পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়? আন্দোলনটা তো একটা রাজনৈতিক দলের হওয়া উচিত, সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন। যারা বৈধ ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। এবারে উনি বৈধ ভোটার না অবৈধ ভোটার এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনার গায়ে জ্বালা হচ্ছে, উনার নামটা বাদ চলে গেছে। উনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে বুথের ভোটার সেই বুথে এখনো 8 জন যারা ভোটার আছেন যাদের নিজস্ব সমস্ত ডকুমেন্টস আছে তাদেরকেও ডিলিটেড দেখানো হয়েছে? ওনার তো উচিত ছিল সার্বিক সবাইকার জন্য আন্দোলন করা। আর তৃণমূল কংগ্রেসের সাথে থেকে প্রথম থেকে আন্দোলনটা করলে তো মনে হয় ভালো হতো। সংবাদের শিরোনামে থাকার জন্য নাটক করছে উল্টা পুরাণ। আর এই বিচারাধীন ক্যাটাগরিতে আরো অনেকেরই নাম রয়েছে, যেমন মেহতাব হোসেন। এর আগেও আমরা দেখেছিলাম তিনি হিয়ারিং এর নোটিশ পেয়েছিলেন, আর এবার বিচারাধীন যে তালিকা সেই তালিকাতেই নাম রয়েছে মেহতাব হোসেনের। এসআইআর বিচারাধীন ক্যাটাগরিতে নাম ফুটবলারের। কথা বলবো, প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, এর আগে মেহতাবকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, সেখানে গিয়ে তিনি প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন, তারপরও তার নাম বিচারাধীন। কোথায় সমস্যা থেকে গেল? আমরা এর আগে দেখেছি এবং নিউজ 18 বাংলাও দেখানো হয়েছিল যে বারুইপুর বিধানসভা কেন্দ্রের ভোটার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, তার নাম হচ্ছে হিয়ারিং এ এসেছে এবং হিয়ারিং এ তিনি সমস্ত নথি জমা দিয়েছেন এমনটাই জানা যাচ্ছেন এবং যা যা ডকুমেন্ট তার থেকে চাওয়া হয়েছিল সেইগুলো সমস্তটা জমা দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত তার নাম এই যে আন্ডার জুডিকেশন যে আন্ডারে রয়েছে তা কিন্তু তাকেও বিস্মিত করছে, কারণ এখনো পর্যন্ত যে 60 লাখ আমরা জানি 60 লাখের যে নথি তা কিন্তু বিচারাধীন এবং যে জেলা বিচারকরা তারা দেখছেন। মেহতাব হোসেন সময়ের অপেক্ষা করছেন, কারণ এখনো পর্যন্ত যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা রয়েছে, সেখানে তার নাম রয়েছে কিনা সেই বিষয়ে তিনি তাকিয়ে রয়েছেন। তবে তোমাকে জানিয়ে রাখি, মেহতাব হোসেন কিন্তু শুধুমাত্র ভারতের ফুটবলের ক্লাবগুলো নয়, ভারতীয় টিমেরও কিন্তু অংশ ছিল বেশ কিছু বছর। সেখানে দাঁড়িয়ে তার মতন ফুটবলারের নাম আসা কিন্তু সত্যি বিস্মিত বিষয়।
ভারতীয় হয়েও পরবাসে রুটি রুজি, আর এবার নাগরিকত্ব থাকবে কি না তা নিয়েই আশঙ্কা ছিটমহলবাসীর। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোচবিহারের দিনহাটার একসময়ের ছিটমহলের বাসিন্দাদের অভিযোগ, তালিকায় তাদের বেশিরভাগেরই নাম বিচারাধীন। সোমবার তারা বিক্ষোভ দেখান মহকুমা শাসকের দপ্তরের সামনে। নাম তুলতে হবে, মানছি না, মানবো না। দিনহাটার মধ্য মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, বাত্রিগাছ, একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক। ভোটার কার্ড আছে, আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। ভারতীয় হয়েও এখানকার বাসিন্দাদের রুটি রুচি পরবাসে। এবার তাদের ভারতীয় নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা। কারণ স্থানীয়দের দাবি, মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, বাত্রিগাছ মিলিয়ে ভোটার প্রায় 14,000। প্রথম ভোটার তালিকায় এর মধ্যে প্রায় 9,000-এর নাম বিচারাধীন। 99% বিচারাধীন অবস্থায় আছে। আমার ছিটমহলবাসীদেরকে একটা খাবার দিয়ে মুখ থেকে কেড়ে নেওয়ার অবস্থা। কিছুদিন আগে আমাদের ভারতীয় পরিচয়পত্র দিয়েছে সরকার, সেই সরকার এই ছিটমহলবাসীদের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে এখন এরা। সবাই মাত্র 2015 আমরা ভারতের নাগরিকত্ব পেলাম, ছিটমহলের লোক। কিন্তু এখানে দেখতেছি কিছু একটা ভাগাভাগি ব্যাপার হচ্ছে। আমাদের নামগুলো যখন শেখ টেকগুলো আছে সবগুলোতে সিল মারতেছে, বর্ম টর্ম বা অন্য কিছু, ও তাদেরকে দেখতেছি তাদের কোনো ক্লেম নাই। সাবেক ছিটমহলের যে বাসিন্দারা তাদের নামও বেশিরভাগই অ্যাডজুডিকেশনে আছে, সেটা আমি বলতে পারবো না, যেহেতু অ্যাডজুডিকেশন কেসগুলো এরপরে আমাদেরকে দেখতে হবে। যেভাবে আমাদের গাইডলাইন্স আছে বা সুপ্রিম কোর্টের অনারেবল কোর্টের যে অর্ডার আছে সেই হিসাবে এই জিনিসগুলো। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।